ম্যাক্সিমাম জনাই চিনেন। এবার 7 টাকা আবার 6 বানাচ্ছে দেখেন, এই যে ম্যাজিকের মধ্যে এ হচ্ছে আপনার এটা যে লিখছে তার, আর এই দুটো হচ্ছে উনি লিখছেন, উনি লোক রাখছে হিসেব করার জন্য। উনি 1 মাস পর্যন্ত হিসেব করছে, একবার এইভাবে করে কথা বুঝছেন। টাকা দিন আগে বাঘের চোখও পাওয়া যায়। এখন আমাকে আমার টাকাটা যখন বিচারকরা যখন ভেঙে দিচ্ছেন, উনি যথেষ্ট পরিমাণ হাউজে হচ্ছে কথা শুনছিলাম, আমার ভুল যেগুলো ছিল করতেছিলাম, তখন কিন্তু পার্শ্ববর্তী অনেকজন দোকানদার কয়েকজনে আমাকে বলছিল যে তুমি যার জন্য এরকম করতেছো সে কিন্তু তোমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবে না, বরং সে তোমার ক্ষতি করবে। আপনার উনি এখন আমাকে মামলার ভয় দেখাচ্ছেন। পরশুরাম উপজেলাবাসী সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। আপনারা জানেন আমি দীর্ঘদিন পরশুরাম বনফুলে ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছিলাম, এবং কি যারা বনফুলের নিয়মিত কাস্টমার তারা জানেন, যখন আমি প্রথম বনফুলে যোগদান করেছিলাম তখন বনফুলে কোনো প্রকার প্রোডাক্ট ছিল না। আমাদের যিনি বনফুলে পরিবেশক আছেন ইব্রাহিম সাহেব, উনি আমাকে কোনো প্রকার ইনভেস্ট তথা মানে পণ্য তোলার জন্য কোনো প্রকার টাকা পয়সা দেয় নাই বা পণ্য তুলেও দেয় নাই। তো খালি একটা দোকান করতে করতে একটা পর্যায়ে কাস্টমার যখন আসে তখন যেটাই চায় ওটা আমি নাই বলি, তো এটা নিজের কাছে খারাপ লাগে। তো ইব্রাহিম ভাইকে আমি সহযোগিতা করতে গিয়ে ওনার কথা মতো যখন সহযোগিতাগুলো করি তখন তিনি আমাকে মিষ্টি ভাষায় কথা বলতেন যে নাইম, তোমার এই ঋণ আমি কখনো শোধ করতে পারবো না, তোমার এই কথা আমার আজীবন মনে থাকবে। হ্যাঁ, মনে করো হচ্ছে আমি যেটা খাবো তোমাকে তা খাওয়াবো, আমার এই দুঃসময় থাকবে না, আমার আকাশে যত কালো মেঘ আছে সকল কালো মেঘ সরে যাবে। মিষ্টি কথা বলে সে আমার কাছ থেকে সহযোগিতাগুলো নিতেন। আর হচ্ছে উনি আমাকে কল দিতেন মাঝে মধ্যে, মানে কল তো ধরতেন না, উনি কল দিতেন, কল দিয়ে শুধু বলতো যে নাইম আমি অমুককে পাঠাচ্ছি, 5,000 টাকা দাও, 2,000 টাকা দাও। বা উনি আসতো মোটরসাইকেল নিয়ে আসে হচ্ছে মানে টাকা নিয়ে চলে যেত, 2,000 টাকা, 3,000 টাকা, 5,000 টাকা। হ্যাঁ, তারপর হচ্ছে ওনার একটা বিকাশ নাম্বার 44 নাম্বার আমার হচ্ছে টাকা দাও। কিন্তু যখন আমি যে বলবো যে ভাইয়া এখন তো আপনি 5,000 টাকা যাচ্ছেন, এই মুহূর্তে তো 5,000 টাকা নাই, একটু পরে যে কিস্তিওয়ালা আসবে কিস্তির টাকা অ্যারেঞ্জ করতেছে, এটা যে বলবো এটার কোনো সুযোগ থাকতো না। উনি সাথে সাথে কলটা কেটে দিতেন এবং কোনো নাম্বারে কল ঢুকতো না। কথা বুঝছেন? তো আমি দোকানে কিছু টাকা আমি ওনাকে দিয়ে সহযোগিতা করি, তথা কিছু মাল তুলে মানে দোকানের বিক্রি বৃদ্ধির জন্য আমি ওনাকে সহযোগিতা করি। তার পরবর্তীতে ওনার যে কোনো সুবিধা অসুবিধায় উনি আমার কাছে যখন টাকা পয়সা চাইতো, আমি আমার বন্ধুবান্ধবের কাছ থেকে বা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যাদের কাছ থেকে হাত পাতলে হাওলাত হিসেবে কিছু টাকা পাবো, তাদের কাছ থেকে আমি টাকা পয়সা নিয়ে ওনাকে সহযোগিতা করি। তবে যখন সহযোগিতা করতেছিলাম তখন কিন্তু পার্শ্ববর্তী অনেকজন দোকানদার কয়েকজনে আমাকে বলছিল যে তুমি যার জন্য এরকম করতেছো সে কিন্তু তোমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবে না, বরং সে তোমার ক্ষতি করবে। কারণ এর আগের ম্যানেজার যতজনই ছিল, হ্যাঁ, সবাই কিন্তু হচ্ছে কি বেরোয়ার সময় থানা পুলিশের সহযোগিতা নিতে হয়েছে, বা সুন্দরভাবে কেউ বের হতে পারে নাই, সে কাউকে বাইর করে নাই। যখন দোকানটাতে হচ্ছে আমি দায়িত্ব বুঝে নিই তখন কিন্তু দোকানটা টোটালি একদম খালি ছিল। হ্যাঁ, আমাকে আমার এক ভাতিজা যার মাধ্যমে আমি এই বনফুলের মধ্যে আসা, সে আমাকে দোকানটা বুঝিয়ে দেয়। তার পরবর্তীতে আমি ওনাকে সহযোগিতা তো করেই যাই, কিন্তু উনি যে ওনার যে এটা প্রতিষ্ঠান, উনি একদিনের জন্য এসেও দোকানের মধ্যে বসে নাই, সময় দেয় নাই। আমি একজন মানুষ, আমার উপরেই সম্পূর্ণ দায়িত্ব। এই যে মনে করেন না হচ্ছে সকালবেলায় আমি ডিউটি করতাম, দোকান খুলতে হচ্ছে, ওই দোকানের ইকবাল নামের একজন স্টাফ আছে, ওই ছেলেটা। তারপর হচ্ছে মনে করেন আমি 10টার দিকে যেতাম বা 10:30টার দিকে যেতাম, 10টা 10:30 থেকে সারাদিন মানে 11টা পর্যন্ত, 10:30 পর্যন্ত আমি দোকানটা করতাম। তো হচ্ছে আপনার উনি যখন আমার কোনো খোঁজখবর নেয় না, ফোন দিলে ফোন রিসিভ করে না। ওনার একটা অভ্যাস, আপনারা যে কোনো কেউ যদি ওনাকে কল দেন, হ্যাঁ, উনি কারো কল রিসিভ করেন না। তারপরে যে কোনো একটা ঈদের সময় উনি যে ঈদের সময় তো দোকানের মধ্যে এক্সট্রা ইনভেস্ট করতে হয়, জানেন, যেহেতু ঈদের সময় সেলটা একটু বেশি, একটা ঈদের সময় পর্যন্ত উনি কোনো প্রকার কি সহযোগিতা আমাকে করে নাই। আমি বিভিন্ন জনের কাছ থেকে টাকা পয়সা নিয়ে হচ্ছে কি দোকানটার মধ্যে পণ্য তুলে তার ব্যবসাটা চালিয়ে নিয়ে যাই। কিন্তু যখন উনার একটা কিস্তি লাগাই দিছে আমার, ওনার কাছে অনেকজনের টাকা পয়সা পায়, সবাই আসে দোকানের মধ্যে আসে আমার সাথে সিনকেট করে, তখন এটা আমি হচ্ছে মানে এগুলো নিতে পারি না হিসাবে আমি একটা পর্যায়ে সিদ্ধান্ত নিই যে আমি এখানে চাকরি করবো না। আমি এখানে চাকরি করবো তো সিদ্ধান্ত নেওয়ার পরে আমি ওনাকে বিষয়টা জানাই। এরপরে উনি রিকোয়েস্ট করছে যে আমি অন্তত কোরবানি মানে ঈদুল আজহা পর্যন্ত যাতে দোকানে সময় দিয়ে থাকি। আমি উনার কথা মতো ঈদুল আজহা পর্যন্ত দোকানে ছিলাম। তারপর উনি ঈদের মানে কোরবানি ঈদের পরে উনি আমার সাথে ধরা দেয় না, তারপর উনি বিভিন্ন মাধ্যমে আমার কাছ থেকে হচ্ছে টাকা পয়সা নিয়ে যায় যখন যেটা প্রয়োজন। আমাদের একজন দোকানদার আছে কামাল ভাই বলে নাম, উনার কাছ থেকে আমি ওনাকে 70-80 হাজার টাকা পর্যন্ত দিছি হাওলাতে একদিনের জন্য, যে হয়তো সকালবেলা নিছে রাত্রে দিয়ে দিছে বা বিকেলবেলা নিছে এরপর দিন দিয়ে দিছে, এরকম। ওটা ধারাবাহিকতা আমি ওনাকে হচ্ছে টাকা দিই ওনার একজন স্টাফের মাধ্যমে।
তারপর যাই হোক, এখানে অনেকগুলো নাটক, আমি সবগুলো নাটক সহ্য করতে পারতেছি না। আমি তাকে হিসেব বুঝে দেওয়ার জন্য বারবার কল দিই, উনি আসে না হিসেবে আমি হচ্ছে কি দোকানটা তো খুলে গে ইকবালে, আমি যখন থাকি না, যখন আমি ছুটি কাটাই ওই সময় দোকানটা চালায় ইকবাল আমার একজন স্টাফ আছে সে। তো তখন আমি মাঝখান থেকে একটা কথা বলি নাই, দুজনের কাছ থেকে 1,20,000 টাকা উনাকে নিয়ে দিই। উনি এটা হচ্ছে আমাকে যখন নিয়ে দিই 2-3 তারিখে, উনি 7 তারিখে টাকাগুলো ব্যাক দেওয়ার কথা, কিন্তু 7 তারিখে ব্যাক তো উনি দেয় নাই, বরং উনাকে কল দিলে উনি কল রিসিভ করে না। তো এই ফাওনাদাররা তো আসে আমারে ধরবো, এটাই স্বাভাবিক। তো আমি ওদের মানে ওরা কিন্তু টাকাটা দিছে আমার দিকে তাকাই, তখন আমি ওদেরকে কী জবাব দেবো ওই লজ্জায় আমি 2 দিন দোকানে ছিলাম না, অনুপস্থিত ছিলাম। তারপর হচ্ছে যাক, উনি বললো যে আসো আমরা বসে হিসেব নিকেশ করি। তো আমি গেলাম, হিসেব করার পরে হিসেব নিকেশ করছি। যেহেতু আমি চাকরি করবো না, তাহলে আমি যে টাকাটা পাবো, যাদের মানে যে টাকাগুলো আমি মানুষের কাছ থেকে এনে দিচ্ছি ওই টাকাগুলো আমাকে ব্যাক দিবে। তারপর উনি আর ধরা দেয় না। হিসেবের মধ্যে উনি ব্যবসায়ী হিসেবে 2 জন নিয়েছিলেন, আমিও 2 জনকে নিয়েছিলাম। তো ওরা হিসাব নিকাশ করছে, মানে আমরা হিসাব নিকাশ, উনি একজন লোক রাখছে হিসাব করার জন্য। উনি 1 মাস পর্যন্ত হিসাব করছে, একবার এইভাবে করি সম্পূর্ণ হিসাব ক্লোজ করার পরে উনি আমাকে টাকাটা দিব বলে আর ধরা দেয় না। উনি ধরা দেয় না। এবার এক পর্যায়ে আমরা থানায় কল দিয়ে সহযোগিতা নিই। থানায় কল দিয়ে সহযোগিতা নেওয়ার সাথে সাথে উনি বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আরেকজনের কাছে যান। উনি বিচক্ষণ একজন বিচারক, ন্যায় বিচারক। উনার কাছে যাওয়ার পরে হচ্ছে উনি এবার মানে 1 সপ্তাহ পর্যন্ত তো উনি ধরা দেয় না। অ্যাট লাস্ট যখন থানা ইনফর্ম করার পরে উনার কাছে গেছে, উনার কাছে যাওয়ার পরে এই ভাইজান বিচার করেছেন, ন্যায় বিচার করেছেন। ন্যায় বিচার করার পরে মানে আমার যে টাকাটা 2,51,000 টাকা আমি ওনার কাছে পাবো, ওই টাকাটা এখান থেকে আমার এক বন্ধুর টাকা আছে 1,22,000 টাকা, ওইগুলা 4 দিনের মধ্যে দেওয়ার কথা। গতকালকে 4 দিন পূর্ণ হয়েছে। উনাকে বারবার কল দেওয়ার পরে উনি কিন্তু কল রিসিভ করেন না। তো 1 সপ্তাহের মধ্যে আমার বাকি টাকাটা দিবে, মানে এগুলো আমি অন্য জনদের কাছ থেকে এনে দিয়েছিলাম। তো হচ্ছে এখন এবার উনি আমাকে মামলার ভয় দেখাচ্ছে। উনি বলে যে কি 5.5 লক্ষ টাকা পণ্য ছিল, অথচ দোকানটা ছিল খালি। এটা সাক্ষীকে যে আমাকে দোকানটা বুঝিয়ে দিয়েছেন। আর হচ্ছে যে আমাদের পার্শ্ববর্তী যে দোকানদাররা আছেন ওনারা সবাই, আমি কোরবানি ঈদের আগে যখন বের হয়ে যেতে চাইছিলাম, হিসেব নিকাশগুলো আমি সবাই পার্শ্ববর্তী দোকানদার সবাই দেখাই কিন্তু বের হয়ে যেতে চাইছিলাম, উনার রিকোয়েস্টই পর্যন্ত ছিলাম। কিন্তু এখন উনি আমার টাকাগুলো মেরে খাওয়ার জন্য আচ্ছা একটা স্টক লিখছেন উনি, মজার একটা বিষয়, একটা স্টক লিখছে, আমি আপনাদেরকে ছবি দিচ্ছি দেখেন। এখানে ম্যাজিকে লিখছেন কত 69 পিস, কিন্তু যে স্টকটা লিখছিলেন এখানে ম্যাজিকা ছিল মাত্র 7 পিস, সাথে সাথে সে একটা 9 যোগ করছে, মানে 79 পিস। আবার চিন্তা করলো যে না, এটা 79 পিস হলে বেশি হয়ে যায়। এবার 7 টাকা আবার 6 বানাচ্ছে দেখেন, এই যে ম্যাজিকের মধ্যে এরকম করে সে একটা স্টক বানাইছে। আপনারা দেখেন এই যে 2 হচ্ছে আপনার এটা যে লিখছে তার, আর এই 2টি হচ্ছে উনি লিখছেন। উনি এভাবে গরিমসি করে স্টক বানাইছেন, মানে 9-6-915-16 হিসেব করে একটা অপরাজনীতি উনি করতেছেন। কথা বুঝছেন? উনি এখন আমাকে আমার টাকাটা যখন বিচারকরা যখন ভেঙে দিচ্ছেন, ওনাদেরকে আমরাই মানছিলাম, আমিও যথেষ্ট পরিমাণ হাউজে হচ্ছে কথা শুনছিলাম আমার ভুল যেগুলো ছিল। তো হচ্ছে আপনার উনি এখন আমাকে মামলার ভয় দেখাচ্ছেন। উনি বলে যে এই দেশে কোর্ট আছে, কথা বুঝছেন, টাকা দিয়ে নাকি বাঘের চোখও পাওয়া যায়। এখন টাকা দিয়ে আমার মতো একজন অসহায় মানুষের মানে ক্ষতি করলে আপনি কি হচ্ছে লাভবান হবেন? তো আমি পরশু উপজেলাবাসী আপনাদের নিকট বিচার দিলাম, এই পরশুরাম বনফুলের পরিবেশক ইব্রাহিম ভাই, আপনারা উনাকে ম্যাক্সিমাম জনাই চিনেন। উনি কত মানে কোন ধরনের হীনমন মানসিকতার লোক আমি আপনাদের নিকট বিচার দিলাম। সে নাকি এখন আমার নাম মামলা দিবে কোর্টে। কথা বলছেন, এই 915 জায়গাত 916 হিসেব বলে করি। আসলে মেনে নিতে পারছি না, খুব কষ্ট হচ্ছে। কার জন্য করলাম এত কষ্ট? রাত দিন 24 ঘন্টা অক্লান্ত পরিশ্রম, আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের বিয়ে শাদিতে যাই পর্যন্ত, যে কোনো একটা সামাজিক অনুষ্ঠানে যাই পর্যন্ত সময় দিতে পারি নাই। হ্যাঁ, উনার হচ্ছে মানে কি প্রতিষ্ঠানের কথা চিন্তা করি। উনি এমন একজন মানুষ, আমি উনার আন্ডারে চাকরি করতাম না, উনার একজন স্টাফ। আমার নবাগত শিশু, আমাদের একটা বাচ্চা হয়েছিল, উনি একটা বার ফোন দিয়ে আমার বাচ্চাটা কেমন আছে খবর নেয়। কথা বলছেন, আমি হচ্ছে টাইফয়েড ছিল আমার, আমি ঘরের মধ্যে ট্রিটমেন্ট নিচ্ছি, ইনজেকশন চলতেছে। সে আমার বলে যে ভান ধরি আর কতদিন শুয়ে থাকবা। এমন একজন মানুষের আন্ডারে চাকরি করছি, আর সে এখন আমার টাকা দিবে বলে এখন আমাকে সে মামলার ভয় দেখায়। আসলে দেশে কি এত সহজ সব কিছু? আমি পরশু উপজেলাবাসী আপনাদের নিকট বিচার রাখলাম উনার। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।